এক গরিব পরিবারের ছেলে ছিল মুকেশ। ও নিজের দিদি পুনম আর ছেলে চিকুর সাথে থাকত। ও মাটির বাসন বানানোর কাজ করত। এই মাটির বাসন বানানোর কি লাভ? এখন কেউ কিনছেই না। চলো এবার খাবার খেয়ে নাও, অনেকক্ষণ ধরে ওই ধুলো মাটি দিয়ে খেলছো। আরে এই মাটি দিয়ে যদি খেলাধুলো না করি তাহলে পেটটা ভরবে কি করে? বাসন কোসন বাকি আছে, ওগুলোকে বানাতে দাও। বাবা, আমাকেও মাটির বাসন বানানো শিখিয়ে দাও না। এখনো তুমি অনেক ছোট আছো বাবা, যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমাকেও আমি মাটি দিয়ে বাসন বানানো শিখিয়ে দেব। থাক থাক, তুমি এই মাটির বাসন বানিয়ে কি পেয়েছো যে আবার ছেলেকে এসব শেখাবে? একে তো আমি লেখাপড়া শিখিয়ে অনেক বড় লোক বানাবো। আরে আমাদের পারিবারিক পরম্পরা তো এটাই, ওকে এই পরম্পরার সম্বন্ধে জ্ঞান তো হতে হবে। কি দরকার এই বংশের ধারা বজায় রাখার, যাতে কোনো লাভই নেই? সবসময় পুনম এই কাজের জন্য মুকেশকে অনেক গালমন্দ দিত, কিন্তু মুকেশ কিছুতেই এই কাজ ছাড়তে রাজি ছিল না। একদিন পুনম মুকেশকে বলল, এখান থেকে খানিকটা দূরে একটা কলেজ খুলছে, ওখানে কোনো দোকানপাট নেই। আমার মতে ওখানে গিয়ে আমরা আমাদের একটা চায়ের দোকান খুলে দিই। এই মাটির বাসন বানিয়ে তো কোনো লাভই হচ্ছে না, শুধু শুধু নিজের সময় নষ্ট করছো। আর সংসারের খরচ চালানোর জন্য টাকা চাই, মাটি নয়। তুমি কিছু না বলে আমার তৈরি বাসনগুলোর ওপর কেন ঝাল ঝাড়ো? একদিন দেখো এই বাসনগুলোই কাজে আসবে। আমি এসব ফালতু কথা শুনতেই চাই না। আমার ভাই কিছু টাকা দিয়েছে, আমি চাই এই টাকা দিয়ে তুমি ওই কলেজের সামনে একটা চায়ের দোকান খোলো। কলেজের ছেলে মেয়েরা নিশ্চয়ই চা খেতে আসবে। তুমি কোনো একটা কিছু ভুল বুঝেছো। কলেজ খোলার আগেই তার আশেপাশে অনেক দোকান গড়ে উঠেছে, ওখানে আমার দোকান কিভাবে চলবে? কিন্তু পুনম কোনো কথাই শোনে না, আর ও মুকেশের হাতে টাকা ধরিয়ে দেয় আর বাজার থেকে জিনিসপত্র কিনতে ওকে পাঠিয়ে দেয়। মুকেশ পুনমের কাছে হেরে যায় আর চায়ের সরঞ্জাম নিয়ে কলেজের বাইরে একটা দোকান খুলে বসে। ভগবান, আমি বলেছিলাম না এখানে অনেকগুলো দোকান আছে, আমার তৈরি চা কেউ খাবে না। আজ শুধুমাত্র 20 কাপ চা বিক্রি হয়েছে। মাত্র 20টা চা বিক্রি হয়েছে, এতে তো কোনো কিছুই হবে না। এভাবে তো আমাদের খরচাটাও ওঠানো যাবে না। চিনির দাম কত বেড়ে গেছে, আর চা পাতার কথা তো বলেই লাভ নেই। আরে ওখানে অনেক লোক চা বানিয়ে বিক্রি করে, কিছু লোক তো চা নিয়ে কলেজের ভেতরেও গিয়ে বেঁচে আসে। এখন মানুষের ওপর নির্ভর করবে তারা কি ধরনের চা পছন্দ করবে, আর কার থেকে তারা চা খাবে, আর কার থেকে তারা চা কিনে খাবে। কিন্তু তুমি তো আমাকে সেই চায়ের দোকানে বসিয়ে ছাড়বে। আমি খুব ভালো রকম একটা বাসন বানানোর কাজ করছিলাম, কিন্তু তোমার সেটা পছন্দ হলো না। বাবা, তুমি চলে এসেছো। তুমি গত সপ্তাহে আমাকে কথা দিয়েছিলে যে আমাকে বাসন বানানো শিখিয়ে দেবে, কিন্তু তুমি শেখালেই না। দাঁড়া, এক্ষুনি তোকে শেখাচ্ছি। মুকেশ চিকুকে চাকা চালানো শেখাতে থাকে। ও নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাসন বানানোর চেষ্টা করে। ও ওকে এইসব শিখিয়ে পরদিন নিজের দোকানে চলে যায়। যখন ও চায়ের দোকানে খরিদ্দারদের অপেক্ষায় বসেছিল, তক্ষুনি চিকু দৌড়তে দৌড়তে সেখানে আসে। বাবা, দেখো আমি কি বানিয়েছি। আরে এ যে কবে ইডলির মতো তৈরি হয়ে গেছে। আমি তোকে এত সুন্দর কাপ বানানো শিখিয়েছিলাম, কিন্তু তুই এটা কি বানিয়ে আনলি? বাবা, আমি এইরকমই কাপ বানিয়েছি। কোনো ব্যাপার না বাবা, সামনের বার আবার চেষ্টা করবি, তাহলে একদম দারুণ কাপ তৈরি হবে। আর একদিন তুই খুব ভালো মাটির বাসন বানাতে শিখে যাবি। ছোট ছোট জিনিস দিয়ে শুরু করতে হয় বাবা। চিকু ওই ইডলি আকৃতির কাপটা বানিয়ে ওখানেই রেখে চলে যায়। তক্ষুনি একটা লোক চা খেতে আসে। আরে ভাইয়া, 1 কাপ চা বানাবেন আর ওটা মাটির কাপেই দেবেন। ভাই সাহেব, আমার কাছে মাটির বাসন নেই, বরঞ্চ আমার কাছে ডিসপোজেবল বাসন আছে, আমি তাতেই সবাইকে চা দিই। আরে কেন মিথ্যা কথা বলছো? এই তো কাপ রাখা আছে এখানে। এটা তো আমার ছেলে বানিয়েছে। আরে এটা তো দারুণ সুন্দর দেখতে কাপ, একদম ইডলির মতো একে দেখতে। আমি তো এর মধ্যেই চা খেতে চাই। মুকেশ ওই লোকটার জেদ করায় ওকে ওই ইডলি আকৃতির কাপটাতেই চা খেতে দেয়। আর ওই ইডলি আকৃতির কাপে চা খেয়ে লোকটার খুব ভালো লাগে, আর সেটা উনি কলেজের সবাইকে বলে দেন। সবাই ইডলির চা খাওয়ার আশায় ওর দোকানে চলে আসে। আরে পুনম, আজকে তো একটা দারুণ জিনিস ঘটেছে। সবাই ওই ইডলির মতো দেখতে কাপটাতে চা খেতে চাইছিল, যেটা চিকু বানিয়েছে। এখন আমি রাত্রিবেলায় ইডলির মতো দেখতে ওই কাপ বানাবো আর সবাইকে ওই কাপেই চা খেতে দেবো। এতে আমার ব্যবসা আরো জোরে চলতে থাকবে।
আরে বাহ, ইডলির চা, এর স্বাদ তো খুবই ভালো হবে। চিকু তুই তো কামাল করে দিলি সত্যি, ইডলির মতো দেখতে চায়ের কাপ বানিয়ে। ছেলেটা কার? আমি বলেছিলাম না, আমাদের ছেলে একদিন নিশ্চয়ই অনেক বড় মানুষ হবে। দেখো, ও তোমার চায়ের ব্যবসায় কত সাহায্য করেছে। সবাই ওই কাপটাকে ইডলি মনে করে ওদের চা খেতে থাকে। একটা অন্য ধরনের আনন্দ পাওয়া যায় ওই কাপে চা খেয়ে। ওই ইডলির চা একটু আমাকেও তো খাওয়াও। যেই মাত্র পুনম ওই ইডলির আকৃতির কাপে চা খায় তো ওর স্বাদ ওর খুব ভালো লাগে, আর ও খুব খুশি হয়ে বলে, তুমি তো এমনিতেই এত ভালো চা বানাও, আর তার উপরে যদি ইডলির কাপে চা দেওয়া হয় তখন এটার স্বাদ আরো বেড়ে যায়। এটা যদি ইডলি চা হয় তাহলে এর স্বাদটা তো একটা অন্যরকম হবেই, তাই না? এতে ইডলির ঠিক একটা অন্যরকম গন্ধও আসে, আর এটা খাওয়ার সময় এমন অনুভূতি হয় যেন এটার সঙ্গে আপনি ইডলিও খাচ্ছেন। একদম ঠিক বলেছো তুমি। ওই কলেজে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান লোকজন আছে, এই জন্য ওরা ইডলির চাটা বেশি পছন্দ করছে। এবার মুকেশ ইডলিওয়ালা চায়ের নামে পরিচিত হয়ে গেল, আর সবাই ওই ইডলির চা খেতে চাইতো। ইডলির চায়ে একটা অন্যরকম স্বাদ পাওয়া যেত। আরে ভাই, তোমার এই ইডলি চা তো সত্যি খুব সুস্বাদু। এটা খেয়ে অন্যরকম মজা আছে। আমার এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে তুমি কি চা বানাতে ইন্টারেস্টেড হবে? কিন্তু তুমি চিন্তা করো না, যত টাকা লাভ হবে সবটাই তোমার থাকবে। বাস তুমি শুধু আমার রেস্টুরেন্টে চা বানানোর কাজটা করো। এই ইডলি চাকে আমার রেস্টুরেন্টে রেখে ওখান থেকে বেচো। না স্যার, আমি ইডলি চা মানুষজনকে খুশি করার জন্য বিক্রি করি, নিজের লাভের জন্য নয়। এই চাটা খেয়ে মানুষের মুখে যে আনন্দের ছাপ আসে সেটা আমার জন্য লাভের থেকেও 1,00,000 গুণ বেশি। আপনার রেস্টুরেন্টে কোনো গরিব মানুষ কিন্তু পৌঁছতে পারবে না, কিন্তু আমার এই চায়ের দোকানে যে কোনো ধরনের লোক আসতে পারে। আমি এই ইডলি চা সবার জন্য বানাই, শুধুমাত্র বড় লোকদের জন্যই নয়। তোমার এই চিন্তা ভাবনা শুনে আমি সত্যি খুব খুশি হলাম। আমি তো শুধুমাত্র তোমার মনের যে ভাবটা সেটা জানার জন্য চেষ্টা করছিলাম, যে এই ইডলি চা বানানোর পরে অহংকারের তো সৃষ্টি হয়নি। তুমি হলে একজন প্রকৃত সৎ ব্যক্তি। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে তোমার এই ইডলি চা যেন এরকম ভাবেই সারা জীবন চলতে থাকে, আর তুমি এইভাবেই মানুষের ভালোবাসা পেতে থাকো। মুকেশ এইভাবে সব লোকেদের সেবা করতে লাগলো। ও নিজের ছোট্ট দোকানটায় ইডলি চা বানিয়ে বিক্রি করত। ওই চা সবার খুব পছন্দের ছিল, আর সবাই ওকে ইডলি চা কাকু নামে বিখ্যাত করে দিল। তারপর ওর খবর ইউটিউব এবং নিউজ চ্যানেলেও প্রচারিত হতে লাগলো। সবাই ওর ইডলি চা খাওয়ার জন্য দূর দূর থেকে আসতো। ততদিনে ও মুকেশ চাওয়ালা নয়, ইডলি চাওয়ালা হয়ে গেছিল। ইনস্টাপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে জলি নামের এক ব্যক্তি নিজের বাবা মায়ের সাথে থাকতো। জলির সাথে ওর দুজন বন্ধু ঘুরতো, সম্রাট আর জিগ্নেশ। একদিন এরকমই ওরা বাইরে দেখা করেছিল। আরে জিগ্নেশ আর জলি, তোরা জানিস আমি একটা চাকরি পেয়ে গেছি রে, আর সেটাও শহরে একটা বড় কোম্পানিতে। এবার আমি অনেক টাকা রোজগার করব। কি বলছিস তুই? শহরে আমারও কোম্পানিতে একটা কাজ পেয়ে গেছি রে। তাহলে তুই বল জলি, তোর কাজকর্ম কিরকম চলছে? আরে তোরা তো জানিস যে আমি মাঝখানে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, সেই জন্য আমি কোনো ভালো কাজ পাইনি রে। আরে কোনো ব্যাপার না জলি। আরে সবাই কি আর চিলের মতো উঠতে পারে নাকি? হ্যাঁ, আরে কেউ কেউ তো মুরগির মতন হয়, তাই না? পাখনা তো থাকে তাদের, কিন্তু শুধুমাত্র তারা মাটির মধ্যেই ফরফর করতে পারে রে। জিগ্নেশ, কোনো দুর্বল মানুষকে তোমার কখনো এরকম অপব্যবহার করা উচিত নয়। আরে ওর মা গ্রামে চা বিক্রি করে, তা দিয়েই তো ওদের সংসার চলে যাচ্ছে না। জলি, ওর কথায় তুই কিছু মনে করিস না ভাই। ওদের দুজনের কথা শুনে জলি রেগে গেল আর ওখান থেকে চলে গেল, আর বাড়ি চলে এলো। ঘরে ওর মা ওকে বলল, সম্রাট আর জিগ্নেশের মা বলছিল যে ওরা নাকি নতুন জব পেয়েছে। তুই এত হতাশ হয়ে বাইরে থেকে কেন আসছিস? কিছু না মা, আমার দুজন বন্ধু খুব ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছে তো, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো কাজই পেলাম না। আরে বাবা, আমি আছি তো। মা তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না, আমি আছি তো। খুব মন দিয়ে চা বেজো। জলির মা কাশতে কাশতে অজ্ঞান হয়ে গেল। জলি গ্রামের ডাক্তারকে ঘরে ডেকে আনলো, আর ও জলির মায়ের চিকিৎসা করলো।
জলি ডাক্তারের কাছে নিজের মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলো। কি হয়েছে আমার মায়ের? তোমার মায়ের শরীর খুবই খারাপ, তুমি ওনাকে কাজ করতে একদম দিও না। আর যেই ওষুধগুলো আমি এখানে লিখে দিয়েছি সেগুলো রোজ নিজের মাকে খাইও। ডাক্তার ওখান থেকে চলে গেলেন। যে ওষুধগুলোর নাম ডাক্তার লিখে দিয়ে গেছিল ওই সবগুলোই শহরের ওষুধ ছিল। এই ওষুধগুলো তো অনেক দামি দেখছি, আর আমার কাছে পয়সাও নেই এখন, কিন্তু কিছু না কিছু আমাকে করতেই হবে। জলি নিজের মায়ের চায়ের স্টলে পৌঁছে গেল আর চা বিক্রি করা শুরু করলো। চা, গরম গরম চা নিয়ে যাও। জলি যখন চা বিক্রি করছিল তখনই ওখান দিয়ে ওর বন্ধু সম্রাট আর জিগ্নেশ ওখান দিয়ে যাচ্ছিল আর ওকে বলল, আরে ভাই, এ কি রে? তুই চা বিক্রি করতে শুরু করে দিলি? আরে তোর কি কোনো লজ্জা টজ্জা নেই নাকি? যদি আর একটু পরিশ্রম করতিস না তুই, তাহলে খুব ভালো চাকরি পেয়ে যেতিস রে। জলি রেগে গিয়ে জিগ্নেশকে উত্তর দিল, আরে তোরা পরিশ্রমের মানে কি বলতে চাইছিস? আরে চা বিক্রি যারা করছে তারা পরিশ্রম করে না? আরে আমার মায়ের অসুখ করেছে, তোদের দুজনের কাছে আমি তাও পয়সা চাইতে এসেছি, আসেনি তো? আরে রাগ করছিস কেন? আমরা দুজন তো এটুকু বলতে এসেছি যে আমরা শহরে যাচ্ছি। ঠিক আছে জলি, আমরা চললাম তাহলে, তুই এখানে চাই বিক্রি কর। দুজনে আবার আরেকবার জলিকে নিয়ে ঠাট্টা করে সেখান থেকে বেরিয়ে গেল। জলির চা থেকে একদমই বিক্রি হচ্ছিল না, আর ওর কাছে একটুও টাকা ছিল না যে ওই ওষুধগুলো কিনতে পারে। জলি উদাস হয়ে গেল। তখনই ওর দোকানে একজন বৃদ্ধ এলো, যে গলায় একটা সোনার হার আর কালো চশমা পরেছিলেন। এই যে বাবা, কি হয়েছে? এত চিন্তায় রয়েছো কেন? হাসো, আনন্দ করো, একসাথে জীবনটাকে ভালো করে কাটো, একে অপরকে চেনো। আমাকে একটা ভালো চা খাওয়াও, কিন্তু আমার কাছে পয়সা নেই। জলি ওই বৃদ্ধ ব্যক্তিকে চা দিল। ওই বৃদ্ধ ব্যক্তি জলিকে বলল, বাবা, মনে হচ্ছে তোমার কোনো সমস্যা রয়েছে জীবনে, তাই না? সেই জন্যই তোমার কপালে চিন্তার ভাঁজ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, পুরো কথাটা বলো যে কি হয়েছে, বুঝলে? বলো, আমি তোমাকে সাহায্য করব। আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তুমি শুধু একবার বলো না তোমার কি হয়েছে, বলো বলো। জলি ওই বৃদ্ধ ব্যক্তিকে সব কথা খুলে বলল। বৃদ্ধ ব্যক্তি ওর কথা শুনে ওকে বলল, আরে তুমি একদম চিন্তা করো না, তোমাকে আমি অবশ্যই সাহায্য করব। তোমার মায়ের কিচ্ছু হবে না। এক্ষুনি আমি আমার বন্ধুকে ডাকছি। বৃদ্ধ ব্যক্তি দুটো হাত জোড়া করলো আর মন্ত্র পড়া শুরু করলো। আস্তালা পুস্তালা, আমার বন্ধু যেখানে রয়েছে সেখান থেকে ঠুক করে এখানে চলে আসুক। ঘাচ্চাস্তালা পুস্তালা। তখনই ওখানে হঠাৎ করে একটা গরু পৌঁছে গেল। ওটা দেখে জলি চমকে গেল। বৃদ্ধ ব্যক্তি ওই গরুকে বলল, তুমি এবার থেকে এই জলির সাথেই থাকবে, ঠিক আছে? আর ওকে সাহায্য করবে, বুঝতে পেরেছো আমার কথা? ঠিক আছে। কি, এই গাই গরুটা এখানে কোথা দিয়ে চলে এলো? আর ও কথা বলতে পারে? গাইস, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। তুমি এই গরুর দুধ নিয়ে তুমি চা তৈরি করো, ঠিক আছে? আর একটা কথা মনে রেখো যে গরুর দুধ কিন্তু কোনো ভালো মূল্যবান জিনিসের থেকে কম না। আর জামা কাপড় একটু অন্যরকম পাল্টে ফেলো তুমি পরার মতন। আরে নতুন নতুন জামা কাপড় পরো তুমি, ঠিক আছে? এখন তাহলে আসছি। বৃদ্ধ ব্যক্তি ওখান থেকে চলে গেল। জলি ওই গরুটাকে নিজের সাথে বাড়িতে নিয়ে গেল আর পরের দিন ওর দুধ বার করে নিজের চায়ের দোকানে এসে চা বিক্রি করা শুরু করলো। তখনই ও দেখলো যে এই দুধ দুধ নয়, বরঞ্চ রাবড়ি। জলি কাপড়ও আলাদা রকমের পরতো আর নিজের দোকানে জলি রাবড়ি চায় লিখে দিল। রাবড়ি চা নিয়ে নাও, রাবড়ি চা। এমন চা আপনারা কখনো খাননি নিশ্চয়। তখনই ওখান দিয়ে একজন মহিলা সেখান দিয়ে যাচ্ছিল আর রাবড়ি চাটা দেখে, এই রাবড়ি চা কি? এই যে দিদি, এটা হলো জলের রাবড়ি চা, একবার খেয়েই দেখুন না আপনি। দাও তো একটা রাবড়ি চা খাও তো, দেখি তো কেমন খেতে হয়। জলি চা বানিয়ে ওই মহিলাকে দিল আর মহিলা সেই চা খেলো আর বলল, আরে এর আগে তো আমি কখনো এত ভালো চা খাইনি, এই চাটা তো খুবই ভালো খেতে। জলি ভাই, রাবড়ি চায় আরেকটা দাও তো। এক্ষুনি দিচ্ছি। আস্তে আস্তে জলির চা পুরো গ্রামে প্রসিদ্ধ হয়ে গেল। জলি নিজের মায়ের চিকিৎসা করালো। জলি গ্রামের সব থেকে বেশি ধনীবান ব্যক্তি হয়ে গেল, শুধু আর শুধু চা বিক্রি করে। আর অন্যদিকে ওর বন্ধু সম্রাট আর জিগ্নেশ যে কোম্পানিতে কাজ করছিল, ওদের দুজনের সেই কোম্পানি বন্ধ হয়ে গেল।
যেই কারণে ওদের দুজনকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। আর ওরা দুজনে আবার গ্রামে ফেরত চলে এসেছিল। গ্রামে আসতেই ওরা একে অপরকে বলল, আরে আমার অনেক ক্ষতি হয়ে গেল জানিস তো, এখন আমাদের কে কাজ দেবে রে? আরে এত পরিশ্রম করার পরে কাজটা পেয়েছিলাম, পুরো পরিশ্রম একেবারে জলে গেল। চল যাই, ওই গরিব জলির কাছে আমরা চা খাইতে যাই। একবার ওর অবস্থা দেখে আমাদের একটু ভালো তো লাগবে, তাই না? সম্রাট আর জিগ্নেশ দুজনে জলির দোকানে চা খেতে গেল। ওখানে পৌঁছাতেই ওরা দেখলো যে জলির দোকান এখন বড় হয়ে গেছিল। ওরা দুজনে খুবই আশ্চর্য হয়ে গেল আর জলির কাছে গিয়ে বলল, আরে জলি, তোর চায়ের দোকান তো অনেক বড় হয়ে গেছে দেখছি ভাই। সত্যিই তো ভাই। আরে তোর কাছে এত পয়সা কোত্থেকে এলো রে? আর এইভাবে কেন জিজ্ঞাসা করছিস? হ্যাঁ, তোদের কি মনে হয় একজন চাওয়ালা চা বিক্রি করতে করতে বড়লোক হতে পারে না নাকি? হ্যাঁ, আরে এই সব কিছু আমি চা বিক্রি করি রোজগার করেছি, বুঝলি? সম্রাট আর জিগ্নেশের মনে জলি প্রতিপত্তি দেখে মনের মধ্যে হিংসা এলো। জলি ওদের রাবড়ি চা খাওয়ালো। দুজনেই রাবড়ি চা খেলো। চা খাওয়ার পরে সম্রাট জলিকে বলল, জলি, এই রাবড়ি চা আমি কখনো খাইনি রে। আর আমি এটা পুরো বিশ্বাসের সাথে বলতে পারি যে এর থেকে ভালো চায় এই পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। বাহ, এটা খাওয়ার পরে মনটা একদম শান্তি হয়ে গেল রে। জলি, আমরা দুজন তোর খুব ভালো বন্ধু রে। এখন তো আমাদের এটা বলো যে তুমি এই চায় কি করে বানাও ভাই? জলি ওদের দুজনকে জাদুই গরুর কথা বলে দিল। সম্রাট আর জিগ্নেশ রাবড়ি চা খেয়ে ঘরে চলে গেল। আর মাঝখানেই দাঁড়িয়ে দুজনে একে অপরকে বলল, শোনো সম্রাট, মন দিয়ে শোনো। জানি না আমরা আগে কাজ পাবো কি পাবো না, সেই জন্য আমাদের কিছু না কিছু একটা করতেই হবে রে। আর যেমনটা তুমি শুনেছো যে ওর কাছে নাকি কোনো জাদুর একটা গরু আছে, তাই ওই গরুটা আমাদের চুরি করতে হবে। সে আর বলতে ভাই, চল আমরা এক্ষুনি যাব, বুঝলি? ওই কথাটা আমি কখনো হজমই করতে পারছি না রে, যে 10 ক্লাস পর্যন্ত পড়েনি সে আমাদের থেকে বেশি উন্নতি করবে। যখনই রাত্রি হবে না, ওর গরুটার গোয়ালে গিয়ে আমরা ওর গরু একেবারে চুরি করে পালিয়ে আসবো। দুজনেই ওই গরুটাকে চুরি করার যোজনা বানালো। রাত হয়ে গেছিল আর সম্রাট আর জিগ্নেশ দুজনেই জলির খাটালের মধ্যে ঢুকে গেল, যেখানে ওই জাদুই গরু শুয়েছিল। আরে দেখ 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 দেখ, ওই দেখ সেই জাদুর গরুটা যে রাবড়ির মতন দুধ দেয়, বুঝলি? জিগ্নেশ আগে গেল আর গরুর বাঁধা দড়িটাকে উঠিয়ে গরুকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তখনই গরুর চোখ খুলে গেল আর ওদের দুজনকে দেখে বলল, তোমাদের দুজনের সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? দুজনে আশ্চর্য হয়ে গেল। তুমি 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 কথা বলতে পারো? হ্যাঁ, আরে এটা কি করে হতে পারে? ঘুড়ি আকাশে ওড়ে, কিন্তু ওদের দড়ি মাটিতে থাকা মানুষের হাতে থাকে। যখন ওই মানুষের হাত থেকে ওই দড়িটা কেটে যায়, তখন সেই ঘুড়ি আকাশের মধ্যে বিভ্রান্ত হতে থাকে আর নিচে পড়ে যায়। তোমরা দুজনে হচ্ছে সেই কাটা ঘুড়ি আর জলি হচ্ছে সেই মানুষ যার দড়ি মাটির সাথে আটকানো থাকে। আমাদের ক্ষমা করে দাও, আমাদের দপ্তর থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, তো সেই জন্যই আমরা এখানে তোমাকে চুরি করতে এসেছিলাম। আর তোমাকে চুরি করে আমরা নিজেদের রাবড়ি চায়ের দোকান খুলতে চাইছিলাম আর কি। আমাদের ক্ষমা করে দাও গুরু মহাশয়। ওরা যখন কথা বলছিল তখনই পেছন থেকে জলি চলে এলো আর ওদের বলল, তোদের দুজনের পুরো কথা আমি শুনে নিয়েছি, বুঝলি? আরে তোদেরকে যখন জব থেকে বের করে দেওয়া হয়েছে, তাহলে এই কথাটা আমাকে কেন তোরা বলিসনি? হ্যাঁ, আরে শোন দিয়ে কথাটা শোন আমার। আরে বন্ধুরা যত বড় লোকই হয়ে যাক না কেন, বন্ধুরা কিন্তু সবসময় বন্ধুই থাকে, বুঝতে পেরেছিস সম্রাট আর দীনেশ? আমাদের ক্ষমা করে দে জলি, যে তোকে আমরা সবসময় ছোট হিসেবে দেখেছি। আমাকেও ক্ষমা করে দে ভাই, আমাদের কাছে কোনো কাজ নেই তো এখন। আরে এই ব্যাপার সামান্য। হ্যাঁ, চ কাল থেকে আমার দোকানে তোরা দুজন কাজ করবি তো। জলি সম্রাট আর জিগ্নেশকে নিজের কাজে রেখে দিল আর ওদের দুজনকে ওদের শহরের কোম্পানি থেকে দ্বিগুণ মাইনে দিতে শুরু করলো।